প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ লেকচার উপস্থাপন করব। তো আমরা শুরুতে আজকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। এটা একটা বোর্ড পরীক্ষার একটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় এসেছিল। তোমার ঢাকা বোর্ড সহ আরো বেশ কয়েকটি বোর্ডে এই প্রশ্নটা এসেছিল। তো এখানে আমি ডান দিকে যে চিত্রটা দিয়েছি, এটা একটা বিল্ডিং। তো এই বিল্ডিং এর কয়টা তলা আছে সেটা এখানে ইন্ডিকেট করা আছে। দেখো, 1 থেকে 10 পর্যন্ত 10 তলা একটা বিল্ডিং। তো প্রত্যেকটা বিল্ডিং এর প্রত্যেকটা তলার যে উচ্চতা, সেই উচ্চতাটা কিন্তু আমি এখানে বলে দিয়েছি। দেখো যে প্রত্যেকটা তলার উচ্চতা হচ্ছে 5 মিটার। তো প্রত্যেকটা তলার উচ্চতা বলতে কি বোঝানো হচ্ছে? উত্তর হচ্ছে তার তোমার ফ্লোর এবং ছাদ, যেটা এই ফ্লোর এবং ছাদের মধ্যবর্তী যে দূরত্ব বা উচ্চতা, সেটা হচ্ছে তোমার 5 মিটার। প্রত্যেকটা 5 মিটার উচ্চতা। তো এখন এখানে একটা বস্তুর ভর বলা হচ্ছে, এম এর মান বলা হচ্ছে তোমার 100 গ্রাম। এটা একটা বোর্ডের প্রশ্ন, ওই ভ্যালু গুলো আমি দিয়ে অঙ্কটা করাচ্ছি। এম এর মান হচ্ছে 100 গ্রাম, সেটাকে কেজিতে আনা হলে 1000 দিয়ে ভাগ করলে এটা কেজিতে রূপান্তরিত হবে। আর জি এর মানটা বলে দেওয়া হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন এখানে কি কি প্রশ্ন চাওয়া হয়েছিল গতে? দেখো, গতে চাওয়া হয়েছে যে 10 তলা হতে, এখানে একটা শিশুর কথা বলা ছিল। তো আমি শিশুর কথাটা আনি না, আমি শর্টকাট লিখেছি যে 10 তলা হতে একটি বস্তু ছেড়ে দিলে এটি ভূমিতে পতিত হতে কত সময় লাগবে। তো এই অঙ্কটার কনসেপ্টটা হচ্ছে যে 10 তলা মানে সর্বোচ্চ তলা। তো সর্বোচ্চ তলা মানে হচ্ছে এই যে এই 10 তলাটাকে ইন্ডিকেট করা হচ্ছে। আচ্ছা, 10 তলায় আমরা কোথায় বসবাস করি বলো তো? 10 তলার কি আমরা এই ছাদে বসবাস করি না ফ্লোরে বসবাস করি বলো? ফ্লোরে স্যার। ফ্লোরে বসবাস করি, তাই না? তাহলে এই যে একটা বস্তুকে যে ছেড়ে দেওয়া হলো 10 তলা হতে, সেটা কিন্তু এই ফ্লোর থেকে ছেড়ে দেওয়া, এটাই এই অর্থটা ইন্ডিকেট করে। এখান থেকে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, তো এখন বলো তো, এই 10 তলা হতে যে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, ওখানে একটা শিশুর কথা উল্লেখ ছিল যে একটা শিশু একটি জানালা দিয়ে 10 তলায় অবস্থানরত একটি জানালা দিয়ে একটি বস্তুকে 10 তলা হতে ছেড়ে দিল। এটি ভূমিতে পতিত হতে কত সময় লাগবে, এটা চেয়েছিল। তো এখন বলো তো, এই 10 তলা হতে যদি একটি বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এটি ভূমিতে পতিত হতে মোট কত দূরত্ব অতিক্রম করবে? একটু বলো তো, এই চিত্র থেকে বলো। 45 মিটার। 45 মিটার। 45 মিটার। আচ্ছা, 45। তাহলে আমরা এখানে দেখো কত সহজ অঙ্ক, দেখো পরীক্ষা আসে। তাহলে আমরা গয়ের আনসারটা যদি লিখতে চাই, তাহলে আমরা এখানে লিখবো এইচ ইজ ইকুয়াল টু 45, অর্থাৎ 5 ইন্টু 9। 9টা হাইট এখানে অতিক্রম করে আসতেছে, 9টা তলা, যার জন্য আমার এখানে টোটাল হাইটটা হবে 45 মিটার। তো বাকি মানগুলো তো এখানে বলাই আছে। আর এখানে তোমার যেখানে বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছিল, এখানে ইনিশিয়ালি তার বেগটা কত ধরতে হবে? ইনিশিয়ালি তার বেগ ভি নট ইজ ইকুয়াল টু স্থির অবস্থা হতে। স্থির অবস্থা হতে। তাহলে আমরা, হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে আমরা জানি যে এইচ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার, সরি হাফ এ হবে না, এখানে যেহেতু তোমার পড়ন্ত বস্তু জি ত্বরণটা কাজ করবে। তো এখানে এইচ এর মানটা কত পেলাম আমরা? 45, দ্যাট ইজ ইকুয়াল টু, একজন ক্যালকুলেটর বের করো। ভি নট এর মান হচ্ছে 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি স্কয়ার। তাহলে ফাইনালি আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে টি এর মানটা আমরা পেয়ে যাচ্ছি কত, সেটা পেয়ে যাবে। কেউ পেরেছো করতে? টি এর মানটা কত আসে এখান থেকে? 3.13 স্যার। কত বললা? 3.03। আচ্ছা, 3.003। ফ্র্যাকশন এদিক সেদিক হতে পারে, কোনো সমস্যা নেই। তার মানে এটি ভূমিতে পতিত হতে, দশম তলা হতে এটি ভূমিতে পতিত হতে এত সেকেন্ড সময় লাগবে। এটা গতে চেয়েছিল। দেখো যে এই সর্বোচ্চ তলা হতে যে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, সেই বস্তুটি ভূমিতে পতিত হতে কত সময় লাগবে, এটা চেয়েছিল। আচ্ছা, আমরা যদি এখানে এই প্রশ্নটা না চেয়ে যদি আমরা বলতাম যে এই বস্তুটি ভূমিতে কত বেগে আঘাত করবে, তাহলে বের করা যাবে না? গতে এই প্রশ্নটা না চেয়ে আমি বললাম যে বস্তুটি ভূমিতে কত বেগে আঘাত করবে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব, ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2gh দ্যাট ইজ ইকুয়াল টু 0 স্কয়ার প্লাস 2 ইনটু জি মানে 9.8 ইনটু 45। তাহলে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা হবে সেটার উপরে আবার বর্গমূল করতে হবে কিন্তু, কেননা বাম পাশে ভি স্কয়ার আছে। তাহলে কত বেগে আঘাত করবে সেই মানটা আমরা পেয়ে যাই 29.7। আচ্ছা, করেছো, অনেক ধন্যবাদ। তাহলে যে মানটা আসবে সেই মানটা এখানে লিখবে। তাহলে কিন্তু অনেক ভাবে প্রশ্ন হতে পারে যে কত সময়ে পতিত হবে বা কত বেগে আঘাত করবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। আচ্ছা, তো এটা হচ্ছে গয়ের প্রশ্নটা ছিল। ঘতে যেটা চাওয়া হয়েছে যে সপ্তম তলা ও চতুর্থ তলায়, মানে 7 তলা আর 4 তলায় শক্তি নিত্যতা সূত্রের সত্যতা যাচাই করতে বলেছে।
শক্তি নিত্যতা সূত্র। তো এটা পড়ন্ত বস্তু, তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি নিত্যতা সূত্র আমরা কি জানি? শক্তির সৃষ্টিও নাই বা বিনাশও নাই, শক্তি শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে কি হবে? রূপান্তরিত হবে, তাই না? তাহলে এখন আমরা এই সপ্তম তলায় শক্তি বের করতে হবে আর চতুর্থ তলায় শক্তি বের করতে হবে, এবং দুইটা জায়গায় শক্তি অবশ্যই কি থাকবে? মোট শক্তির অবশ্যই সমান থাকবে। শক্তি রূপান্তর হবে, গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হবে বা বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, আলটিমেট যান্ত্রিক শক্তির কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো সেটা প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটা এখন তোমরা নিজেরাই বলো দেখি পারো কিনা। সপ্তম তলা বলতে বোঝানো হচ্ছে এই যে এই তলাটাই। তো এই তলার সপ্তম তলার তোমার এই ফ্লোর থেকে তোমার এই জায়গাটা তোমার এই জায়গা থেকে হিসাবটা করতে হবে, ঠিক আছে? 30 মিটার হবে স্যার, 5 আচ্ছা, এখন বলো তো সপ্তম তলা ভূমি থেকে কত উচ্চতায় আছে? সপ্তম তলা ভূমি থেকে এই উচ্চতায় থাকবে 30 মিটার। তাহলে আমরা মুখে মুখে যদি বলি 1 2 3 4 5 6, তাহলে কত হচ্ছে? 30 মিটার। তার মানে আমরা দেখো একটু যদি আমি শর্টকাট একটু দেখাতে চাই যে ইপি এট 7 মানে বিভব শক্তি সপ্তম তলায়, দ্যাট ইজ ইকুয়াল টু mg ইনটু h, দ্যাট ইজ ইকুয়াল টু m মানে হচ্ছে 0.1, g মানে হচ্ছে 9.8। এখন ক্যালকুলেটর হাতে নাও। আর h7 এটা সপ্তম তলার হাইট, তো সেটা আমরা কত পেলাম জানো? 30। 30 তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে বলো তো? 29.4 29.4। 29.4 আচ্ছা, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 29.4। ঠিক আছে এটা। আচ্ছা, এখন আমাদের ওখানে গতিশক্তি থাকবে কিন্তু, কেননা তুমি দশম তলা থেকে বস্তুটাকে তুমি ছেড়ে দিয়েছো, তাই না? তাহলে দশম তলা থেকে ছেড়ে দেওয়ার মানে কি? যে এই প্রত্যেকটা পয়েন্টে বস্তুটা কিন্তু গতিশীল আছে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো যে 10 তলা থেকে যখন এই বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে তখন ভূমি থেকে হাইট কমতে থাকবে, পক্ষান্তরে বেগ কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। তো হাইট কমে যাওয়ার অর্থ হলো বিভব শক্তি কমে যাবে পক্ষান্তরে, তাহলে সেই বিভব শক্তি কমে কাতে রূপান্তরিত হবে? যে পরিমাণ বিভব শক্তি কমে যাচ্ছে ওই পরিমাণ বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, যার জন্য তোমার এই বস্তুটার বেগ তোমার বৃদ্ধি পাবে। তাহলে যেহেতু বস্তুটা গতিশীল আছে এই জন্য এই সপ্তম তলায় এই তলাটায় কিন্তু তোমার বেগ বের করতে হবে, এই সপ্তম তলায়। তো বলো তো সপ্তম তলায়, তার মানে 10 তলা থেকে যখন ছেড়ে দিয়েছে তখন এই সপ্তম তলায় আসতে সে কত দূরত্ব অতিক্রম করেছে? এখানে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে। তো সেটা চিত্র থেকে আমরা 15 মিটার। 15। তাহলে দেখো আমরা ওখান থেকে শর্টকাট দেখো আমরা একটু ব্যবহার করতে পারি। দেখো ই কে এট 0.7 মানে সপ্তম তলায় গতিশক্তি, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই না? তো ভি স্কোয়ার মানে হচ্ছে, দেখো আমি কি লিখতেছি, একবারে লিখতেছি, দেখো ভি নট স্কোয়ার প্লাস 2g ইন্টু এস। দেখো তো এই লাইনটা বুঝতে পেরেছো কিনা? আমি একবারে লিখেছি। আচ্ছা, দ্যাট ইজ ইকুয়াল টু হাফই থাকবে আর এম এর মান হচ্ছে 0.1। একজন ক্যালকুলেটর হাতে নাও। আর 0 এর উপরে স্কয়ার, আদি বেগ হচ্ছে 0, দশম তলায় তার বেগ 0 ছিল, প্লাস 2 ইনটু জি মানে 9.8, আর এস মানে কয়টা তলা অতিক্রম করে আসতেছে? 15 15। তার মানে আমার এখানে ওই এস এর জায়গায় কত লিখতে হবে? 15। তাহলে ফাইনালি ক্যালকুলেশন করলে দেখো আমি এখানে গতিশক্তি পেয়ে যাচ্ছি কত জুল? স্যার 294 আসে, মানে ওই ব্র্যাকেটের অংশটা স্যার। আর এখানে বাম পাশে এটা করো, একবারে করো, রেজাল্টটা জানাও। আচ্ছা, ক্যালকুলেশন তোমরা করো, ক্যালকুলেশন করতে গেলে সময় চলে যাবে। তাহলে এত জুল হয়ে গেল। তাহলে এখন আমার সপ্তম তলে মোট শক্তি কত হবে? E7, এটা হচ্ছে মোট শক্তি, দ্যাট ইজ ইকুয়াল টু EP7 প্লাস EK7। ঠিক আছে, তাহলে এই দুটো যোগ করলে যে শক্তিটা হবে তোমার সেটা টোটাল শক্তিটা তুমি পেয়ে যাবে কত জুল। এটা হচ্ছে সপ্তম তলায় শক্তি। এই একই ভাবে তোমার যে কোনো তলায় 44.1 স্যার মোট। আচ্ছা, ওই গতি শক্তিটা কত এসেছিল? স্যার গতি শক্তি এসেছিল স্যার 14.7। 14.7। তাহলে এখানে আসছে টোটাল কত? 44.1। 44.1 জুল। এটা হচ্ছে টোটাল এনার্জি। আচ্ছা, এখন এই এই ক্যালকুলেশনটা সঠিক হয়েছে কিনা এই টোটাল এনার্জি সেটা কিন্তু বের করা যায়, জানো? আচ্ছা বলো তো দশম তলার ক্ষেত্রে এই বস্তুটা দশম তলায় যখন ছিল তখন কত উচ্চতায় ছিল? 45 মিটার উচ্চতায় ছিল না? স্যার তাহলে আমরা এখানকার মোট শক্তিটা আমরা যদি বের করতে চাই তো সেখানে সমস্ত শক্তি কি? বিভব শক্তি। তার মানে এম মানে হচ্ছে 0.1, জি মানে হচ্ছে 9.8 ইনটু 45। এটা ক্যালকুলেশন করে দেখো এটা সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে তোমার অঙ্কটা হয়েছে। সমান হয়, তার মানে অঙ্কটা তোমার হয়েছে।
আচ্ছা, তাহলে আমরা সপ্তম তলায় শক্তি কত এটা বের করলাম। একইভাবে আমরা এখন চতুর্থ তলায় শক্তি কত হবে এটা বের করতে হবে। তো চতুর্থ তলা মানে হচ্ছে যে এই তলাটা। তো চতুর্থ তলার ক্ষেত্রে ভূমি থেকে কত উচ্চতায় আছে এখন বের করতে পারবা, খুবই ইজি, এইগুলো কোনো অঙ্কই না। পড়ন্ত বস্তুর যে শক্তি 15 স্যার। তাহলে এটা 15 হবে। 15 তাহলে আমরা এখানে বিভব শক্তি যদি বের করতে চাই তাহলে আমরা এখানে লিখতে এসেছি, দেখো potential energy at point 4 that is equal to mg into h4 that is equal to 0.1 into g মানে 9.8 into h মানে হচ্ছে তোমার 15 that is equal to something joule। আর একই ভাবে আমরা এখানে লিখব গতিশক্তি E k at point 4 that is equal to half m, আমরা এটা একবারে লিখতেছি v naught square, একদম দশম তলাটা আমরা এখানে নিয়ে আসতেছি into 2gs। তো এখানে যদি মান অ্যাপ্লাই করো তাহলে হাফ, এখানে m এর মান হচ্ছে 0.1, v naught এর মান হচ্ছে 0, দশম তলাটা আমরা এখানে ইন্ডিকেট করেছি, প্লাস 2 into g মানে হচ্ছে 9.8। এখন s কত হবে বলো তো, এখানে চলে আসো, এখান থেকে বলো s কত হবে। s বলতে বোঝানো হচ্ছে এই যে দশম তলা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্বটা, এইটা হচ্ছে তোমার s। তাহলে এখানে কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6, তাহলে কত হবে 30 মিটার 30 মিটার 6 মানে হচ্ছে 30। এইটা ক্যালকুলেশন করলে যে রেজাল্ট হয় তত জুল হয়ে যাবে। এবার এই দুটো যোগ করে দাও তাহলে তোমার টোটাল এনার্জি এট 4 এটা পেয়ে যাবে। তার মানে EP at 0.4 প্লাস EK at 0.4। দেখো আমি কিন্তু ওই ফ্লোরের নাম অনুসারে এগুলো ব্যবহার করতেছি নোটেশন গুলো। এইটা ক্যালকুলেশন করলে দেখো ওই শক্তিটা তোমার পেতে হবে। দেখো এটা আসছে একই আসে। আসবে একই তো। আসে। এটাই তো মানে শক্তি নির্ধারণের সূত্র তো এটাই, যে শক্তির সৃষ্টি নাই তো বা বিনাশ নাই, শক্তি শুধু কি হয় রূপান্তরিত হয়, একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়। তো দেখো এই অঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। আমরা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সলিউশন করলাম যে 10 তলা একটা বিল্ডিং, সেই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরের হাইট বলা আছে, প্রত্যেকটা তলার হাইট বলা আছে, এবং 10 তলা হতে সর্বোচ্চ তলায় বসবাসরত সেই 10 তলা হতে একটা শিশু একটা বস্তুকে জানালা দিয়ে ছেড়ে দিলে সেটা ভূমিতে পতিত হতে কত সময় লাগবে বা কত বেগে আঘাত করবে, বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। আর বিভিন্ন পয়েন্টে বা ফ্লোরে যদি শক্তি নিত্যতা সূত্র চাই সেটা কিভাবে যাচাই করতে হয় সেই টপিকটা, সেই রিলেটেড যে ম্যাথ, সেই ম্যাথটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। দেখো তো এটা ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কিনা বা জিজ্ঞাসা আছে কিনা একটু বলো, বুঝতে পারো নাই এমন কোনো কিছু শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, এখন আমরা গুরুত্বপূর্ণ আর একটা টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজ শক্তি উপপাদ্য, কাজ ওয়ার্ক এনার্জি থিওরিম, কাজ শক্তি উপপাদ্য। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, কাজ শক্তি উপপাদ্য হচ্ছে যে কোন বস্তুর উপর নিট বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। এই উপপাদ্যটার মূল থিম হলো যে কোন বস্তুর উপর নিট বল দ্বারা কৃত কাজ, কোন বস্তুর উপর প্রযুক্ত, লিখতে গেলে অনেক সময় কিল হবে, কোন বস্তুর উপর প্রযুক্ত নিট বল দ্বারা কৃত কাজ, নিট বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। লেখা বোঝা যাচ্ছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাও। বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান, গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে উপপাদ্যটা স্টেটমেন্ট কি বলা হলো বলতো, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত নিট বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান।
এখন নিট বল বলতে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে কোনো বস্তুর উপরে যদি অনেকগুলো বল প্রযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে অনেকগুলো বল মিলে ওই বস্তুতে কি একটা নিট বল কাজ করে, যেটা আমরা ওই যে নিউটনের বলবিদ্যা অধ্যায় পড়ে এসেছি সামেশন এফ ইকুয়াল টু এম এ। তো সেই জন্য আমার এখানে নিট বল কথাটা নিয়ে আসা হয়েছে যে কোন একটা বস্তুর উপরে যদি অনেকগুলো বল প্রযুক্ত হয়, একটা বল হলে তো সেখানে কোন সিঙ্গেল বল হলে তো সেটা একক বল, কিন্তু যদি বাস্তবে অনেক বল প্রযুক্ত হয় তাহলে সমস্ত বল মিলে সেই বস্তুতে একটা নিট বল কাজ করবে। তো সেই নিট বল দ্বারা কৃত কাজ কি হবে, বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তার মানে আমরা লিখতে পারি এই উপপাদ্যটার ম্যাথমেটিক্যাল যে টার্ম সেটা হচ্ছে তোমার আমরা লিখতে পারি W দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার। কখন লিখতে পারি, যখন ধরো তোমার এখানে একটা বস্তু আছে যে বস্তুটার ভর হচ্ছে তোমার এম কেজি, এখন এই বস্তুটার উপরে সার্টেন একটা বল প্রয়োগ করার কারণে এই বস্তুটার ধরো অবস্থার পরিবর্তন হয়েছে, হয়ে ধরো এই অবস্থানে এলো, এদিকে যাচ্ছে বস্তুটা গতিশীল, বাট একটা পয়েন্ট আমরা বিবেচনা করলাম, তো এই পয়েন্টে তার বেগ ছিল ভি নট আর এই পয়েন্টের বেগটাকে আমরা নামকরণ করলাম ভি, বস্তুটার ভর ছিল এম। তাহলে বস্তুটার উপরে বল প্রয়োগের কারণে কি হয়েছে, বস্তুটা সরণ হয়েছে, বলের দিকেই সরণ হয়েছে, একই দিকে অ্যাঙ্গেল করেও হতে পারে। তো সেই ক্ষেত্রে যেদিকে হোক না কেন কৃত কাজটা কার সবসময় কার সমান হবে, বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান হবে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে উপপাদ্য স্টেটমেন্টটা বুঝতে পেরেছি কিনা একটু বলো, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত নিট বল দ্বারা কৃত কাজ, এটা একটা উপপাদ্য, এটা আমরা প্রমাণ করব এখন। কোন বস্তুর উপর প্রযুক্ত নিট বল দ্বারা কৃত কাজ কার সমান, বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। হ্যাঁ বলো। সেটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে স্যার এই উপপাদ্য দিয়ে স্যার কোনো ম্যাথ আসবে? হ্যাঁ অবশ্যই ম্যাথ আসতে পারে, অবশ্যই ম্যাথ আসবে, পরে আমি ম্যাথের দিকে পরে যাচ্ছি। আচ্ছা, তাহলে এটা 1 মার্কের একটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে কার শক্তি উপপাদ্যটি লিখো। তাহলে এই যে বাংলা যে স্টেটমেন্টটা আমি দিয়েছি স্টেটমেন্টটা দিতে হবে, এইটা এই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট দিলে কিন্তু 0 পাবে, উপরে বাংলা স্টেটমেন্টটা দিতে হবে, ঠিক আছে? এবং এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, দেখো দ্যাট ইজ ইকুয়াল টু তোমার ই কে ফাইনাল মাইনাস ই কে ইনিশিয়াল। দেখো তো এটা বলা যায় কিনা, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো, ডেল ই কে, তার মানে কৃত কাজটা কার সমান, লিখতে পারি গতিশক্তির পরিবর্তনের সমান, সমান। হাফ এম ভি স্কয়ার এটা হচ্ছে শেষ গতিশক্তি, আর হাফ এম ভি নট স্কয়ার এটা হচ্ছে আদি গতিশক্তি। তার মানে কোন বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বা নিট বল দ্বারা কৃত কাজ বা লব্ধি বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। আচ্ছা, এখন আমরা এই সূত্রটা আমরা কিভাবে এই উপপাদ্যটা প্রমাণ করতে পারি, কি করে প্রমাণটা খুব ইজি। দেখো এখন প্রমাণটা দুইটা ক্ষেত্র আছে এখানে, দুইটা ক্ষেত্র বলতে বোঝানো হচ্ছে 1 নাম্বার ক্ষেত্রটা হচ্ছে তোমার এনার্জি যদি বৃদ্ধি পায়, শক্তি যদি বৃদ্ধি পায়, শক্তি বৃদ্ধি। আচ্ছা, শক্তি বৃদ্ধি বলতে কি বোঝানো হয় বলতো, কোনো বস্তু যদি ত্বরিত হয়, ত্বরণশীল হয়, তখন ঘটনা কি ঘটে বলতো, কোনো বস্তু যখন ত্বরণশীল হয় তখন বলতো এই যে বেগের মান, অর্থাৎ কোনো তোমরা যখন বাইক চালাও বা গাড়ি চালানো হয় তখন যদি গিয়ার বৃদ্ধি করা হয় তখন বেগের মান কি হয়, বৃদ্ধি পায় না, গতি বৃদ্ধি পায় না? তো গতি বৃদ্ধি পাওয়া মানে কি, তো গতি বৃদ্ধি পেলে এনার্জি কি হয় বলো, এনার্জি বলতে গতিশক্তি বোঝানো হচ্ছে। তাহলে গতিশক্তি সমান আমরা কি জানি, গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, ওটার ভর তো কনস্ট্যান্ট, তাহলে আমার তোমার গতি বৃদ্ধি পেলে গতিশক্তি এনার্জি কি হবে, বৃদ্ধি পাবে, বর্গের সমানুপাতিক। সেটা তো ম্যাথমেটিক্যালি বর্গের সমানুপাতিক, তাহলে এনার্জিটা কি হবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে, বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে এখন আমরা এই সমীকরণ থেকে এই চিত্র থেকে দেখো আমরা লিখতেছি, দেখো এই চিত্রটা দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, বারবার চিত্র ড্রয়িং করব না। এখানে যে সরণটা হয়েছে এটাকে আমরা নামকরণ করলাম এস, ঠিক আছে, কি পরিমাণ বল প্রয়োগ করেছি এফ। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি, তার মানে শক্তি বৃদ্ধি হওয়ার অর্থ হলো যে বস্তুটা ত্বরণশীল হবে বা ত্বরিত হবে। কোন বস্তুর শক্তি বৃদ্ধি পাওয়ার অর্থ হলো যে বস্তুটি ত্বরিত হবে, ত্বরণশীল হবে, যেটাকে বলা হয় ত্বরিত হবে, এই হচ্ছে মূল জিনিস। তার মানে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যে কৃত কাজ W ইজ ইকুয়াল টু এফ ইন্টু, আচ্ছা আমরা কৃত কাজে আমরা একটু পরে যাচ্ছি, কৃত কাজে যাওয়ার আগে আমরা এই কাজটা করে নিতে পারি যে গতির যে সমীকরণটা আমাদের জানা আছে, যে গতির সমীকরণটা আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as, এই চিত্র থেকে আমরা লিখতে পারি কিনা একটু বলো, এই চিত্র থেকে বা পরের লাইনে আমরা এখান থেকে দেখো লিখতে পারি তোমার as দ্যাট ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ডিভাইডেড 2, এটা লেখা যায়, গতির সমীকরণ থেকে লেখা হয়েছে, লেখা যায়।
এখন আমরা লিখবো যে কৃত কাজ কেননা আমাদের কৃত কাজ তোমার কার্যত উপপাদ্য যেটা সেটা প্রমাণ করতেছি আমরা। তো কৃত কাজ W সমান কত জানি আমরা, F ইন্টু S। তো দ্যাট ইজ ইকুয়াল টু F মানে কত, MA ইন্টু S। MA কেন লিখলাম, কারণটা হচ্ছে যেহেতু বস্তুটার বেগ পরিবর্তন হয়েছে, আমরা জানি যে বেগ পরিবর্তনের হারকে কি বলা হয়, ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। আমার ইনিশিয়ালি বেগ ছিল v নট, শেষে আরেকটা বেগ হয়েছে v, এবং এক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে শক্তি বৃদ্ধি পাচ্ছে, তার মানে অবশ্যই শক্তি বৃদ্ধি পাওয়ার অর্থ হলো অবশ্যই ভিটা অবশ্যই কি হবে, ভি নট এর চেয়ে বড় হবে। এম আই রাইট? ভিটা অবশ্যই কি হবে, ভি নট এর চেয়ে বড় হবে, তবেই তো শক্তি বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু এম ইনটু এস এর এই যে মানটা তোমরা এখানে বের করেছে গতির সমীকরণ থেকে, এটা অ্যাপ্লাই করো, ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার ডিভাইডেড 2। এইটা ক্যালকুলেশন করলে দেখো প্রমাণ হয়ে গেল, দুই লাইনের একটা প্রমাণ, যে বাম পাশে ডাব্লিউ দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, শেষ গতি শক্তি মাইনাস ইনিশিয়াল গতি শক্তি। তার মানে আমার যখন শক্তি বৃদ্ধি পাবে তখন কার্যত উপপাদ্যটার মূল কনসেপ্টটা হবে যে কৃত কাজটা ইজ ইকুয়াল টু হবে শেষ গতি শক্তি মাইনাস আদি গতি শক্তি। এটাই হচ্ছে কার্যত উপপাদ্য। কখন? যখন শক্তি বৃদ্ধি পাবে। তাহলে শক্তি বৃদ্ধি পেলে প্রথমে কোন গতি শক্তিটা আগে থাকবে, শেষ গতি শক্তিটা আগে থাকবে, আর আদি গতি শক্তিটা পরে থাকবে। আচ্ছা, এবারে যদি তোমার শক্তি হ্রাস পায় তাহলে কি হবে বলতো? শক্তি হ্রাস পাওয়া মানে কি বলতো? কখন শক্তি হ্রাস পায়? আদিটা বড় হবে স্যার, আদি শক্তিটা শেষ শক্তিটা ছোট হবে। শক্তি হ্রাস কখন হবে? যখন মন্দন হবে। মন্দন হবে যখন, তো যখন মন্দন হয় তখন এ কি হয়, মাইনাস হয় না? জি স্যার। চলন্ত গাড়ি ব্রেক করলে কি হয়? বাকিটা রেসপন্স করো, দুই তিনটা স্টুডেন্ট শুধু রেসপন্স করো, বাকিটা কোনো রেসপন্স নাই। ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার মন্দন হবে স্যার। এএস। তাহলে এখান থেকে যে মাইনাস কেন লিখলাম, এই যে তোর মন্দন হবে, মাইনাস এ হবে। তো মন্দন হওয়া মানে কি? চলন্ত গাড়ি ব্রেক করলে কি হয়, মন্দন হয়। তো মন্দন হওয়া মানে কি? গতি হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে গতি সমীকরণ এখানে মাইনাস ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এএস দ্যাট ইজ ইকুয়াল টু ভি নট স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড 2। এবার আমরা লিখবো যে কৃত কাজ W ইকুয়াল টু F ইনটু S দ্যাট ইজ ইকুয়াল F মানে হচ্ছে MA ইনটু S দ্যাট ইজ ইকুয়াল টু MA থেকে যাচ্ছে, আর S এর মানটা হচ্ছে আমরা উপরে গতি সমীকরণ থেকে লিখেছি ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার, এটা ভি নট স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড 2। এবারে এটা ক্যালকুলেশন করলে দেখো আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি কার্যত উপপাদ্য W ইকুয়াল টু হাফ এম ভি নট স্কয়ার মাইনাস হাফ এম ভি স্কয়ার। দেখো এখানে এই আগেরটার সাথে এটা পার্থক্য কি? আগেরটার সাথে এটা পার্থক্য হচ্ছে তোমার কি পার্থক্য দেখো এখানে থেকে বলো, বলতে থাকো কি পার্থক্য দেখতে পাচ্ছি আমরা। আগে স্যার ভি নটটা পরে ছিল, এখানে ভি নটটা আগে চলে আসছে স্যার। হ্যাঁ, এইভাবে বলো যে এখানে আদি গতি শক্তিটা প্রথমে এসেছে আর শেষ আদি গতি বেগটা থেকে শেষ গতি বেগ বিয়োগ করতে হবে। কেন? কারণটা কি? কারণ আমার এখানে আদিতে বেগ বেশি ছিল ফলে গতিশক্তি বেশি ছিল, আর এখানে গতি হ্রাস পাচ্ছে বলে শেষ বেগ কম হবে ফলে গতিশক্তি কম হবে। এই জন্য কৃত কাজটা অবশ্যই এনার্জিতে মাইনাস হবে না, তাই না? এই জন্য তোমার আদি গতিশক্তিটা প্রথমে থাকবে আর শেষ গতিশক্তিটা পরে থাকবে। তাহলে উভয় ক্ষেত্রে আমরা প্রমাণটা দেখলাম যে কখনো মাইনাস হয়, শক্তি মাইনাস হয় না, অলরেডি আমি বলে দিয়েছি গতিশক্তি কখনো মাইনাস হবে না। গতিশক্তি কখনো মাইনাস হয় না, কিন্তু কোনটা মাইনাস হতে পারে বলা হয়েছে, পড়ানো হয়ে গেছে, বিভব শক্তি মাইনাস হতে পারে, জ্ঞান দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, বিভব শক্তি বা স্থিতি শক্তি মাইনাস হতে পারে। তাহলে কৃত কাজ আমরা দুই ক্ষেত্রে দেখলাম যে কৃত কাজ অবশ্যই কার সমান, গতিশক্তির পরিবর্তনের সমান। এই হচ্ছে মূল কনসেপ্ট। আচ্ছা, এখন এটা রিলেটেড যে ম্যাথ, তোমরা বললে যে এটা ম্যাথ আসবে কিনা। হ্যাঁ, অবশ্যই ম্যাথ আসতে পারে, ম্যাথ আসবে না কেন? যেমন দেখো গুরুত্বপূর্ণ একটা ম্যাথ হচ্ছে তোমাদের এটা সৃজনশীল একটা প্রশ্ন পরীক্ষায় এসছে বিভিন্ন বোর্ডে। ধরো তোমার এটা আনত তল, এই আনত তল বরাবর একটা গাড়ি নিচের দিকে নামতেছে। ধরো এই যে এটা একটা গাড়ি, এই গাড়িটা তোমার তল বরাবর, তলটা কত কোণে আছে সেটা এখানে বলে দেওয়া হলো। ধরো সেটা ইকুয়াল টু যেখানে একটা অ্যাঙ্গেলের মান এখানে বলা থাকবে, ধরো আমি দিলাম 30 ডিগ্রি। আচ্ছা, এখন ধরো তোমার এটা এ পয়েন্ট আর এটা হচ্ছে তোমার বি পয়েন্ট, আর এটাকে আমরা নামকরণ করলাম সি পয়েন্ট। আচ্ছা, এখন বলো তো এই গাড়িটার যে ওজন, এই ওজনটা সবসময় কোন দিকে কাজ করে বলো তো? খাড়া নিচের দিকে কাজ করবে, আর এই বরাবর কি কাজ করে বলো তো? এই বরাবর কি কাজ করে বলো? এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই অ্যাঙ্গেল, তার মানে আমার এই বরাবর যে উপাংশ সেটা কত হবে? mg cos থিটা, তাই না? আর এটা হচ্ছে প্রতিক্রিয়া বল, দ্যাট ইজ আর। আর এই বরাবর ওজনের একটা উপাংশ তৈরি হবে, দ্যাট ইজ
হোয়াট sin theta। সাইন থিটা mg sin theta mg sin theta। আচ্ছা, এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে গাড়িটার যে ভর, এই ভর বলে দেওয়া হচ্ছে ধরো m = 2000 কেজি। বইতে এই অঙ্কটা আছে 2000 কেজি, এবং গাড়িটা তোমার এদিক থেকে আসতেছে, উপর থেকে কোন একটা জায়গা থেকে আসতেছিল, এসে এ পয়েন্টে এসে যে বেগে আসতেছিল সেই বেগটার নাম হচ্ছে ধরো আদি বেগ v0 = ধরো 25 মিটার পার সেকেন্ড এই দ্রুতিতে বা বেগে আসতেছিল। এসে এতে এসে সে ব্রেক করলো। এই গাড়িটা এতে কত বেগে এসেছে? 25 মিটার পার সেকেন্ড বেগে এসে সে কি করেছে? ব্রেক করেছে। করে এসে তোমার এ থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা ধরো আমি নামকরণ করলাম 60 মিটার। এই 60 মিটার দূরত্ব অতিক্রম করে বি তে এসে থেমে গেল গাড়িটা। এতে এসে গাড়িটা কি করেছে? ব্রেক করেছে। অনেকগুলো বাংলা ভাষা আমি শর্টকাট অঙ্ক দিয়ে বলার চেষ্টা করতেছি, বাংলা ভাষা লিখতে গেলে অনেক সময় নষ্ট হবে। তাহলে একটা গাড়ি 30 ডিগ্রি কোণে আনত তল বরাবর 25 মিটার পার সেকেন্ড বেগে নামার সময় এ বিন্দুতে এসে ব্রেক করলো। এর ফলে গাড়িটা আনত তল বরাবর 60 মিটার দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে এসে থেমে গেল। এই হচ্ছে উদ্দীপক। এখন এখানে কি কি চাওয়া হচ্ছে? এখানে চাওয়া হচ্ছে যে প্রতিক্রিয়া বলের মান কত। আচ্ছা, তো চিত্র থেকে বলো তো প্রতিক্রিয়া বলের মান বের করা কি খুব ইজি না? প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে গতে এই প্রশ্নটা আসতে পারে। বলো প্রতিক্রিয়া বল কত লিখবো আমরা? কুইক রেসপন্স করো, চিত্র থেকে বলো। mg cos theta। cos theta স্যার। তাহলে r = mg cos theta। এবার এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করা যাবে না? m এর মান কত? 2000 কেজি। জি স্যার। b মানে কত? 9.8 ইনটু cos theta এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ক্যালকুলেশন করলে যা হয় তত নিউটন। এটা হচ্ছে গাড়ির তল কর্তৃক গাড়ির উপর প্রতিক্রিয়া বল। এটা 3 মার্কের জন্য অঙ্ক আসে পরীক্ষায়। এবারে 4 মার্কের জন্য যে প্রশ্নটা পরীক্ষা আসে সেটা হচ্ছে যে এই যে এ বিন্দুতে এসে যে গাড়িটা ব্রেক করেছে, এ বিন্দুতে এসে গাড়িটা ব্রেক করেছে এবং কত বেগে ছিল? এ বিন্দুতে 25 মিটার পার সেকেন্ড বেগে। এখন এই ব্রেক জনিত বলের মান কত? আচ্ছা, এখন বলো তো গাড়িটা যে ব্রেক করেছে, তাহলে ব্রেক জনিত বল কোন দিকে থাকবে? এখন বলো, ব্রেক জনিত বল গতির দিকে থাকে না গতির বিপরীত দিকে থাকে? বলো। বিপরীতে থাকে। বিপরীতে। তাহলে বিপরীত দিকে। তাহলে চিত্রে আমি ব্রেক জনিত বল কোন দিকে দেখাবো? এই যে মাঝখান থেকে এই পয়েন্ট থেকে উপরের দিকে দেখাবো, বিপরীত দিকে থাকবে। এই ব্রেক জনিত বলটাকে আমরা নামকরণ করলাম এফ। আর গতির দিকে কোন বলটা আছে খেয়াল করেছো? এইদিকে দেখো, গতির দিকে একটা বল আছে কিন্তু ওজনের একটা অংশ আছে, খেয়াল করো, mg sin theta। mg sin theta। তাহলে ব্রেক জনিত বল উপরের দিকে, বাট তার ওজনের উপাংশ mg sin theta নিচের দিকে। তাহলে এখন এই গাড়িটার উপরে একটা লব্ধি বল কাজ করছে না বা নিট বল কাজ করছে না? এই যে উপরের দিকে একটা বল আর নিচের দিকে একটা বল। আর তাহলে কার্যশক্তি উপপাদ্য ওই জন্য বলা হয়েছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত নিট বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। নিট বল মানে আর না, কিন্তু আর তো প্রতিক্রিয়া বল। আচ্ছা, এখন এই নিট বলটা কত হবে বলো তো? এখন বলো তো ব্রেক জনিত বলটা বড় নাকি mg sin theta টা বড়? ব্রেক জনিত বল। আচ্ছা, সবাই রেসপন্স করো। 2-3টা স্টুডেন্ট রেসপন্স করেছে, বাকিগুলো কই? এফ এর মান বড় হবে। এফ এর মানটা বড় হবে, বড় হবে। ব্রেক জনিত বলটাই বড় হবে। কেননা ব্রেক জনিত বলের চেয়ে যদি mg sin theta বড় হয় তাহলে কিন্তু এই গাড়িটা এসে বি বিন্দুতে এসে স্থির হবে না, এটা গতিশীলই থাকবে। তার মানে অবশ্যই ব্রেক জনিত বলটাকে কি হতে হবে? বড় হতে হবে। তবেই তোমার গাড়িটা একটা গতি জড়তার কারণে কিছু দূরত্ব অতিক্রম করে গাড়িটা কি হবে? থেমে যাবে। সবাইকে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আচ্ছা, তাহলে গাড়ির উপরে নিট বল কত কাজ করতেছে এখন বলো? কোনটা থেকে নিট বল কত বলো? সমীকরণটা বলো। ভেরি গুড, f minus mg sin theta। ভেরি গুড। তাহলে আমরা দেখো গয়ের উত্তরটা হয়ে গেছে, কিন্তু দেখো গয়ের উত্তরটা হচ্ছে কৃত কাজ আমরা ওই কার্যশক্তি উপপাদ্য দিয়ে করতেছি। বলো তো এখানে কি শক্তি বৃদ্ধি পাবে না শক্তি হ্রাস পাবে? বলো কোনটা লিখবো আমরা এখানে? এখানে কি শক্তি বৃদ্ধি পাবে না শক্তি হ্রাস পাবে? স্যার হ্রাস পাবে। হ্রাস পাবে। তাহলে হাফ m v naught square minus half m v square। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? দ্যাট ইজ w মানে হচ্ছে তোমার f minus mg sin theta into s। এই টোটাল জিনিসটাকে কি বলা হচ্ছে বলো? এই টোটাল জিনিসটাকে কি বলা হচ্ছে? কৃত কাজ। দ্যাট ইজ ইকুয়াল টু হাফ m v naught square minus half m v square। দেখো তো বুঝতে পেরেছো কিনা? এই সমীকরণটাই আসল। জি স্যার। এবারে মান বসিয়ে দাও। বুঝতে পেরেছি।
এফ মাইনাস এম মানে হচ্ছে 2000, জি মানে 9.8 ইন্টু সাইন থিটার মান হচ্ছে 30 ডিগ্রি ইন্টু এস এর মানটা কত দূরত্ব অতিক্রম করেছে জানো, চিত্রে দিয়েছি ধরো 60 মিটার, দ্যাট ইজ 60 ইকুয়াল মিটার। টু কত দিয়েছি আমি, হ্যাঁ 60 মিটার, এস এর মানটা হচ্ছে 60 মিটার। আচ্ছা, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম মানে হচ্ছে 2000 ইন্টু আদি বেগটা কত ছিল জানো 25, যে বেগ দেওয়া থাকবে সেটা লিখবে, হ্যাঁ এখানে মাইনাস শেষ বেগটা কত হবে বলো তো, 0 হবে স্যার। জিরো। ওখানে এসে থেমে গেল, তার মানে 0। 0। তাহলে ফাইনালি এখান থেকে ক্যালকুলেশন করে তোমার এই বাধা ব্রেক জনিত যে বল, এই বলের মানটা তোমরা বের করতে পারবে কিনা একটু বল, ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন স্যার। সমাধান করলাম কাশ্বতী উপপাদ্য ব্যবহার করে। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। স্যার এখানে এফ এর মানটা কি স্যার ঋণাত্মক হবে স্যার? এফ এর মানটা ঋণাত্মক হবে কেন, এফ এর মান ধনাত্মকই আসবে। ধনাত্মক আচ্ছা, আসবে। মানে এটা হচ্ছে বাধাদানকারী বল যেটা। হ্যাঁ, এটা হচ্ছে বাধাদানকারী না, ব্রেক জনিত বল। হ্যাঁ, বাধাদানকারী বল বলতে পারো, ব্রেক জনিত বল গতির বিপরীত দিকে কাজ করে, বাধাদানকারী বল। এই তাহলে অঙ্কটার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবাই? তাহলে আমরা কাশ্বতী উপপাদ্য ব্যবহার করে একটা সৃজনশীল প্রশ্ন সলিউশন করলাম। আনত তল বরাবর একটা গাড়ি যখন নিচের দিকে নামে তখন কিভাবে এখানে ব্রেক জনিত বল বের করা যায় বা প্রতিক্রিয়া বল বের করা যায়, সেই কনসেপ্ট আমরা এখানে ক্লিয়ারলি জেনে গেলাম। আচ্ছা, এবারে আরেকটা টপিক হচ্ছে, সেটা হচ্ছে একটু ছোট করে বলবো আমি, সেটা হচ্ছে সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল বলতে বোঝানো হয় যে কোন একটা বস্তুকে একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরিয়ে আনা হলে ওই বস্তুর উপর যে বল দ্বারা মোট কৃত কাজ শূন্য হয়, সেই বলকে বলা হয় সংরক্ষণশীল বল। কি বললাম, যে কোনো একটা বস্তুকে একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরিয়ে আনা হলে ওই বস্তুর উপরে যে বল দ্বারা মোট কৃত কাজ শূন্য হয়, সেই বলটাকে বলা হয় তোমার সংরক্ষণশীল বল বলা হয়। যেমন একটা বস্তুকে আমি এ থেকে বি তে, যে বিভিন্ন পথ ঘুরিয়ে বি তে নিয়ে গেলাম, আবার বি থেকে এ তে এই পথে নিয়ে এলাম। আচ্ছা, এখন বলো তো, আমরা যে বস্তুটাকে যে এ থেকে বি তে নিয়ে গেলাম, তাহলে ভূমি থেকে কত উচ্চতায় নিয়ে গেছি সেটা আমরা দেখাতে পারি চিত্রে, এটা এই উচ্চতায় নিয়ে গেলাম। আচ্ছা, এখন বলো তো তোমরা, এই বস্তুটাকে যখন আমরা এ থেকে বি তে নিয়ে গেলাম, উপরের দিকে নিয়ে গেলাম, তাহলে সেক্ষেত্রে আমার এ থেকে বি তে নেওয়ার ফলে কৃত কাজ, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, সেটা কত হবে বলো তো? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ WAB, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে বলো? mg, এটা হচ্ছে অভিকর্ষ বল, ইনটু h। mgh। আচ্ছা, তাহলে আমরা একটা বস্তুকে এ থেকে বি তে নিয়ে গেলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ WAB ইকুয়াল টু mgh, এটা কি লেখা ঠিক আছে না একটু কারেকশন করতে হবে? না স্যার, এটা স্যার ঠিকই আছে স্যার। স্যার ঠিকই আছে। ঠিক নাই, দেখো আমি কারেকশন করেছি। এবং কি কারেকশন করেছি ব্যাখ্যা দাও। ও স্যার আচ্ছা, বি থেকে এর দিকে আসছে বিপরীতে স্যার, আমরা কাজ তো এ করছে থেকে বি এর এজন্য। দিকে যাচ্ছি স্যার। ও অভিকর্ষের বিপরীত দিকে আছে। আচ্ছা আচ্ছা। অভিকর্ষ বলটা নিচের দিকে, কিন্তু তুমি তো উপরের দিকে নিয়ে যাচ্ছ, তাহলে এ থেকে বি তে নেওয়ার ফলে সরণার বল বিপরীত দিকে না, তাহলে নেগেটিভ কাজ হবে। এই জিনিসটা পারলে না, এটা পারলে না তোমরা, এটা ঋণাত্মক কাজ হবে। তো তাহলে এই চ্যাপ্টারটার শুরুর দিকে যে ফান্ডামেন্টাল জ্ঞানগুলো দেওয়া হয়েছে সেটা পড়াতে কোনো লাভ হলো না তাহলে। আচ্ছা, এখন পরেরটার ক্ষেত্রে কি হবে, আবার বি থেকে এতে নিয়ে যাবে, এটা চক্র সম্পন্ন করে আদি অবস্থানে ফিরিয়ে আনতে হবে। এখন অভিকর্ষ বল দ্বারা কাজ কি হবে বলো? mgh। তুমি যখন বি থেকে এতে যাবে, হাইট কত h, এবার এটা কি প্লাস হবে না মাইনাস হবে? ধনাত্মক হবে স্যার। এটা প্লাস হবে। তাহলে এই ক্ষেত্রে মোট কৃত কাজ W ইকুয়াল টু WAB প্লাস WBA, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস mgh প্লাস mgh, দ্যাট ইজ কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে? W ইকুয়াল টু 0। তাহলে কোন বল দ্বারা, এই বস্তুর উপরে কোন বল দ্বারা কৃত কাজ শূন্য হয়েছে? উত্তর হচ্ছে এই যে mg। mgটা কি বল? উত্তর হচ্ছে অভিকর্ষ বল, যার জন্য অভিকর্ষ বল হচ্ছে একটি সংরক্ষণশীল বল। তাহলে আমরা এখানে কি করলাম, সংরক্ষণশীল বলের ডেফিনেশন হচ্ছে, আচ্ছা সংরক্ষণশীল কথাটা শুধু লিখেছি, এটা হচ্ছে সংরক্ষণশীল বল হবে কনজারভেটিভ ফোর্স। সংরক্ষণশীল বলের সংজ্ঞাটা হচ্ছে যে কোন একটা বস্তুকে একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরিয়ে আনা হলে ওই বস্তুর উপর যে বল দ্বারা মোট কৃত কাজ শূন্য হয়, সেই বলকে বলা হয় সংরক্ষণশীল বল। তাহলে আমরা এই চিত্রানুসারে এই তোমার অ্যানালাইসিস থেকে আমরা দেখতে পেলাম যে অভিকর্ষ বল হচ্ছে একটি সংরক্ষণশীল বল। এবং একটা জিনিস খেয়াল করেছো তোমরা, এই অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বলতো কার উপরে নির্ভর করে বলতো? উচ্চতার উপরে নির্ভর করে না? তাহলে তুমি এ থেকে বি তে যাওয়ার ফলে তুমি যে কাজ পেয়েছো mgh, বি থেকে এ তে আসার ফলেও কি ওই একই হাইট পাচ্ছ?
তাহলে এই কাজ এই বলের মাধ্যমে কাজকে আমরা কি করতে পারি জানো? পুনরুদ্ধার করতে পারি। কাজকে পুনরুদ্ধার করা যায়। তুমি যাওয়ার ক্ষেত্রে যে কাজ পাবে, আসার ক্ষেত্রে সেম কাজটাই পাচ্ছে, কিন্তু একটা ধনাত্মক কাজ আর একটা ঋণাত্মক কাজ। ঠিক আছে? কাজকে পুনরুদ্ধার করা যায় এই সংরক্ষণশীল বল দ্বারা, এবং সংরক্ষণশীল বল দ্বারা মোট কৃত কাজ কত হয়? 0 হয়। তাহলে সেই যেহেতু অভিকর্ষ বল দ্বারা মোট কৃত কাজ 0 হয়েছে, এই জন্য অভিকর্ষ বল হচ্ছে একটি সংরক্ষণশীল বল। এবং আরেকটা জিনিস বলতো, আমি এই বস্তুটাকে যদি আমি এ থেকে এই পথ ঘুরিয়ে যদি আমরা এখানে বি তে নিয়ে যেতাম, তাহলে অভিকর্ষ বল দ্বারা কাজ কি পরিবর্তন হবে না একই থাকবে? একই থাকবে। একই থাকবে। একই তুমি থাকবে। মানে বস্তুটাকে কোন পথে নিয়ে যাচ্ছ, এই এইচটা কিন্তু তার উপরে নির্ভর করে না, এইচটা নির্ভর করে তার আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপরে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তার মানে এক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কোন পথে বস্তু গতিশীল তার উপরে নির্ভর করে না, বরং এটি নির্ভর করে বস্তুটির আদি এবং শেষ অবস্থানের উপরে। কেননা আদি এবং শেষ অবস্থান থেকে তোমার কি নির্ধারিত হয়? হাইট নির্ধারিত হয়। অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বললাম। তাহলে সংরক্ষণশীল বল কাকে বলে? 1 মার্কের প্রশ্ন আসতে পারে। অভিকর্ষ বল সংরক্ষণশীল বল কেন ব্যাখ্যা করো? তাহলে চিত্র দিয়ে এই যে ম্যাথমেটিক্যাল যে সমীকরণগুলো লিখেছি এগুলো দিয়ে ব্যাখ্যা দিবে। 2 মার্কের প্রশ্ন আসতে পারে। আর সংরক্ষণশীল বলের যে বৈশিষ্ট্যগুলো বললাম, এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবারে তার উল্টোটা হচ্ছে তোমার অসংরক্ষণশীল বল। এখন বলো অসংরক্ষণশীল বল কাকে বলে? অসংরক্ষণশীল বল এটার উল্টোটা। যদি মোট কাজ যদি 0 না হয়, মানে আদি মোট অবস্থান কাজ থেকে 0 হবে না, মানে কোন বস্তুকে একটি পূর্ণ চক্র সম্পন্ন করে আদি একটা অবস্থানে নিয়ে গেলে আবার সেখান থেকে যদি আবার আগের অবস্থানে ফিরিয়ে আনো, তাহলে যদি মোট কৃত কাজ 0 না হয়, তাহলে সেই যে বল দ্বারা এই বস্তুর উপরে মোট কৃত কাজ 0 হচ্ছে না, সেই বলটা হচ্ছে অসংরক্ষণশীল বল। ঘর্ষণ বল, সান্দ্র বল এগুলো হচ্ছে তোমার অসংরক্ষণশীল বল। কেননা ঘর্ষণ বল কোন দিকে কাজ করে বলতো? ঘর্ষণ বল বস্তু যখন এ থেকে বি তে নিয়ে যাবে, এ থেকে যখন বি তে নিয়ে যাবে, তখন ঘর্ষণ বল কি গতির বিপরীত দিকে কাজ করবে না? এবং ঘর্ষণ বল বিভিন্ন পয়েন্টে sir. যেহেতু আলাদা আলাদা হবে, সুতরাং এটা একটা পরিবর্তনশীল বল। সুতরাং পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হবে WAB, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ঋণাত্মক কাজ হবে কিন্তু F1, আমি যদি একটি ভেক্টর দিয়ে লিখতে চাই, ইনটু DS। আর একইভাবে তুমি যখন বি থেকে এ তে নিয়ে আসবে, তখন কিন্তু তোমার বি থেকে এ তে যখন নিয়ে যাবে, তখন কিন্তু কৃত কাজ হবে WBA ইজ ইকুয়াল টু, এটাও কিন্তু মাইনাস, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হবে মাইনাস। এই ক্ষেত্রে বলটাকে আমরা নামকরণ করলাম F2 ইনটু G। স্যার তাহলে আবার এখানে সব পথের উপর নির্ভর করে না স্যার? W ইকুয়াল অসংরক্ষিত টু WAB, আগে ওইদিকে যেও না, আগে এই জিনিসগুলো আগে বুঝতে হবে। WBA এখন নিজেরাই পারবে, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। তার মানে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ 0 হচ্ছে না, এই জন্য ঘর্ষণ বল হচ্ছে একটি অসংরক্ষণশীল বল। এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে তোমার ঘর্ষণ বল যেদিকে কাজ করে, সরণ তার কোন দিকে হচ্ছে? বিপরীত দিকে হচ্ছে না, এই জন্য নেগেটিভ কাজ। বিপরীত দিকে। আর এই ক্ষেত্রে কিন্তু এই কাজটা অবশ্যই পথের উপরে নির্ভর করবে, তার আদি আর শেষ অবস্থানের উপরে কিন্তু নির্ভর করবে না। কেননা এই পথের উপরে তো ঘর্ষণ বলটা ডিপেন্ড করে, বিভিন্ন পয়েন্টে তো ঘর্ষণ বল আলাদা আলাদা। কেটে যাবে, সময় 1 মিনিটেরও কম সময় আছে।